Dear students, Assalamu alaikum. I am Abdul Jabbar Jaber, lecturer in English, Jadroman Premier Bank School and College. Dear students, you are welcome to online classes of Jadroman Premier Bank School and College. Dear learners, hope you are well by the grace of Almighty Allah. You know, completing sentence is an important grammatical item in your English second paper. So, today I would like to discuss about completing sentence. In this part, there will be 10 incomplete sentences in your question, and you will be asked to complete the sentences using phrasal clauses. So, dear students, you have to be a good idea about phrasal clause, sentence structure, and you must focus on the context of the sentences. So, let's see the following examples. Dear students, look at the board. We are late. The class will start soon. Walk fast, next. দেখো, we are late. Already আমাদের দেরি হয়ে গিয়েছে। The class will start soon. ক্লাসটি শীঘ্রই শুরু হবে। Walk fast, less. এখানে less একটি কনভেনশন দেওয়া আছে। To complete a sentence, একটি বাক্যকে কমপ্লিট করার জন্য তোমাকে প্রথমে বাধ্য হবে যে এই বাক্যটি কমপ্লিট করার ক্ষেত্রে আমাকে ফ্রেজ ইউজ করতে হবে না ক্লজ ইউজ করতে হবে। হাউ ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কিভাবে বুঝবে যে ওই সেন্টেন্সটি কমপ্লিট করার ক্ষেত্রে আমাকে একটি ফ্রেজ বা ক্লজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অবশ্যই তোমরা সেন্টেন্সের কিছু কানেক্টিং ওয়ার্ড থাকে। যদি সেন্টেন্সে কানেক্টিং ওয়ার্ড থাকে বা কনজাংশন থাকে, তাহলে আমরা ধরে নেব এই সেন্টেন্সটি কমপ্লিট করতে আমাকে একটি ক্লজ ব্যবহার করতে হবে। আর যদি সেন্টেন্সে কোনো কনজাংশন, কানেক্টিং ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ড না থাকে, তাহলে আমরা ধরে নেব এখানে একটি ফ্রেজ ব্যবহার করতে হবে। সো ডিয়ার লার্নার্স, তোমাকে বুঝতে হবে ফ্রেজ কাকে বলে, ক্লজ কাকে বলে। আমরা জানি ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট, অর্থাৎ ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট প্রিডিকেট থাকবে না। অর্থাৎ আ ফ্রেজ বিহেভস লাইক এ পার্টস অফ স্পিচ, কিন্তু এই শব্দ সমষ্টিটি একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। অ্যান্ড ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। আমরা জানি ক্লজ হচ্ছে একটি বৃহৎ বাক্যের একটি অংশ যেখানে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে এবং একটি অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে। তো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা উদাহরণ দেখি। তো এইখানে একটি লেস যেটাকে আমরা ক্লজ মেকার বলতে পারি, অর্থাৎ যেই শব্দগুলোর পরে ক্লজ বসে ওই শব্দটিকে আমরা ক্লজ মেকার বলতে পারি। এই ক্লজ মেকার থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আমাকে একটি ক্লজ ব্যবহার করতে হবে। সো চলো আমরা সেন্টেন্সটি আরেকবার পড়ে নিই। উই আর লেট, আমাদের দেরি হয়ে গিয়েছে। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটি শীঘ্রই শুরু হবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁট। লেস্ট, নইলে কি হবে, আমাদের এখানে আমরা জানি লেস্টের পর একটি সাবজেক্ট বসাতে হবে। এখানে একটি উদ্দেশ্য বোঝানো হয়েছে, কতগুলো কনজাংশন আছে, যেমন লেস্ট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এরপর সাবজেক্ট প্লাস কুড অথবা ক্যান অথবা শুড বসিয়ে আমরা ভার্বের V1 করে বাক্যটি কমপ্লিট করতে পারি। আবার এক্ষেত্রে তোমাকে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। বাক্যটি প্রসঙ্গ সম্পর্কে কি নিয়ে কথা বলেছে,
এখানে বলা হয়েছে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট নইলে, নইলে কি হবে? পূর্বের সেন্টেন্সে লক্ষ্য করবে ক্লাস স্টার্ট সুন, ক্লাসটি শীঘ্রই শুরু হয়ে যাবে। তার মানে বোঝাচ্ছে দ্রুত হাঁটো, নইলে তুমি ক্লাসটি মিস করবে। তাহলে আমরা লিখতে পারি একটা সাবজেক্ট বলবো, যেমন উই, আমরা জানি লিঙ্কিং ওয়ার্ড অর কানেক্টিং ওয়ার্ড লিস্টের পর সাবজেক্ট প্লাস শুড বসবে। উই শুড। এবার আসো, লেস একটি নেগেটিভ ওয়ার্ড, এই লেস শব্দটি দ্বারা নেতিবাচক অর্থ প্রকাশ করে, আর এই জন্যে এর পরের ক্লাসটি অবশ্যই কি অ্যাসার্টিভ ফর্মে করতে হবে। এই ক্ষেত্রে দেখো আমরা জানি ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। আমরা যদি দ্রুত হাঁটি উইল ক্যাচ দ্য ক্লাস, আমরা ক্লাসটি ধরব, নইলে আমরা ক্লাসটি মিস করব। তাহলে আমরা এখানে বসে করে মিস দ্য ক্লাস। ইউ আন্ডারস্ট্যান্ড? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, ইন দ্য নেক্সট সেন্টেন্স, পরবর্তী সেন্টেন্স আমরা দেখব মাই এইচএসসি এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, আই হ্যাভ টু স্টাডি অ্যাক্টিভলি সো দ্যাট। আবার আমরা রিভাইজে যাচ্ছি, মাই এইচএসসি এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, আমাদের এইচএসসি পরীক্ষা বা আমরা এইচএসসি পরীক্ষা অতি সন্নিকটে। আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। সো দ্যাট, যাতে করে, এখানে ওই সো দ্যাট একটি লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টিং ওয়ার্ড বা কনজাংশন, যে লিঙ্ক বা কানেক্টিং ওয়ার্ডের দ্বারা একটি উদ্দেশ্য বোঝাচ্ছে। সো আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আমাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। কেন কেন আমি মনোযোগ সহকারে পড়ব? লেটস ডু দ্য কনটেক্সট। মাই এইচএসসি এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, তাহলে আমি পড়বো এই জন্যে যাতে আমি পরীক্ষায় পাস করতে পারি। আমরা জানি সো দ্যাটের পর যে ক্লজটি আমাদের বসাতে হবে, তারপর একটি সাবজেক্ট বসবে, ক্যান বা কুড, তারপর V1 প্লাস অবজেক্ট বসে আমরা ক্লজটি সম্পন্ন করতে পারি। এখানে আমি লিখতে পারি আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট I can pass the exam. এখানে ইচ্ছে করে ইচ্ছে মতো বসিয়ে দিলেই চলবে না, অবশ্যই আমাকে কনটেক্সটের দিকে লক্ষ্য রাখতে হবে। এবার দেখো, I have to study attentively so that I can pass the examination. Dear learners, in the third sentence, 3 number sentence থেকে there goes a proverb there, তারপরে কি category. So we must make proper use of time. এখানে লেখা আছে there goes a proverb there, একটি প্রবাদ আছে, তারপরে অংশটুকু অপূর্ণ রয়েছে। আমরা জানি অনেকগুলো প্রবাদ আমাদের জানা আছে, যেমন ইন্ডাস্ট্রিতে কিছু সাকসেস, পরিশ্রম সফলতার চাবিকাঠি, টাইম টাইম ওয়াইট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, অনিশ্চিত বেস্ট পলিসি। এইভাবে আমরা অনেকগুলো প্রবাদ আমাদের জানা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে বলা হচ্ছে দেয়ার ইজ এ প্রভাব দ্যাট ড্যাশ, নেক্সট সেন্টেন্সে বলা হয়েছে উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। তুমি ইচ্ছে করলে এখানে ওয়্যার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে বসিয়ে দিলে চলবে না, কারণ আমাকে সেন্টেন্সের কনটেক্সট বুঝতে হবে। কনটেক্সটের সাথে যে প্রভাবটি চাই ওই প্রভাবটি আমাকে বসাতে হবে। নেক্সট সেন্টেন্সে আমরা লক্ষ্য করব উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, অর্থাৎ নেক্সট সেন্টেন্সের কনটেক্সটটি হচ্ছে টাইমের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং এখানে আমরা টাইম সম্পর্কে যে প্রভাবটি আমরা জানি ওই প্রভাবটি আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি টাইম অ্যান্ড টাইম ওয়াইট ফর নান, ওয়াইট ফর নান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তোমাদের পরীক্ষায় এই পর্যন্ত অনেকগুলো বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস করে যেটা আমি দেখতে পেলাম, একটি প্রভাব তোমাদের পরীক্ষায় আসবে। সো এই প্রভাবের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। দেন 4 নম্বর সেন্টেন্সে লক্ষ্য করো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, গ্যাপ ইউ ক্যান নট গেট এ গুড জব। ডিয়ার লার্নার্স, তোমরা এখানে দেখবে কোনো ক্লজ মেকার বা ফ্রেজ মেকার কোনোটি নেই। এখানে কোনো ক্লজ মেকার নেই বা ফ্রেজ মেকার নেই। তাহলে আমরা কীভাবে বুঝবো ওইখানে কি আমরা ক্লজ বসাবো না ফ্রেজ বসাবো? এমন ক্ষেত্রে আমরা ক্লজ বসিয়ে বাক্যটি কমপ্লিট করতে পারি, আবার ফ্রেজ বসিয়েও বাক্যটি কমপ্লিট করতে পারি। দেখো এই সেন্টেন্সের কন্টেক্সট হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। গ্যাপ, পরবর্তী সেন্টেন্সে বলা হয়েছে ইউ ক্যান নট গেট আ গুড জব, তুমি একটি ভালো চাকরি পেতে পারবে না। হয় এখানে আমরা বুঝতে পারছি যে ইংলিশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দিস ইজ দ্য কমপ্লিট অফ দ্য সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি, এখানে আমরা যদি একটি ফ্রেজ দেই, আমরা লিখতে পারি উইদাউট knowing English, knowing English, you cannot get a good job. ইংরেজি না জেনে তুমি ভালো চাকরি পেতে পারো না। আর যদি আমরা এখানে একটি ক্লজ ব্যবহার করি, তাহলে আমরা বলতে পারি ইফ ইউ ডো নট নো ইংলিশ ইউ ক্যানট গেট আ গুড জব। In the next sentence, all of us have to work hard with a view to. Yes, students. গ্যাপের পূর্বে যদি কোনো প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে অবশ্যই, প্রিপোজিশনের পর যে ক্লজটি বসবে ওই ক্লজের ফ্রেজটি বসবে, ওই ফ্রেজের ভার্বটি আইএনজি দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ এরকম কিছু প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইজ টু, এটসেট্রা। তো এখানে আমরা দেখব গেটের পূর্বে একটি ফ্রেজ, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এর অর্থ হচ্ছে জন্যে বা উদ্দেশ্যে। তাহলে উইথ আ ভিউ টু ফ্রেজটি ফরের অর্থ প্রকাশ করেছে, সুতরাং এটাকে আমরা ফর হিসেবে বিবেচনা করে আমরা এখানে জিরার ফ্রেজ ইউজ করতে পারি। তাহলে আমরা বলতে পারি all of us have to work hard, আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। হয় কেন আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে? গেইন সাকসেস, সফলতা অর্জনের জন্য। এইভাবে আমরা কন্টেক্সটের প্রতি লক্ষ্য রেখে আমাদের বাক্যগুলো কমপ্লিট করতে হবে। দেন সেন্টেন্স নাম্বার 6, প্লিজ ওয়েট হিয়ার আনটিল। আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ না। এখানে বলা হচ্ছে প্লিজ ওয়েট হিয়ার, দয়া করে এখানে অপেক্ষা করুন। আনটিল যতক্ষণ না গ্যাপ। পরবর্তী সেন্টেন্সে বলা হয়েছে আই হ্যাভ ম্যাটার টু ডিসকাস উইথ ইউ, তোমার সাথে একটি বিষয়ে আমার আলোচনা করা হচ্ছে। তার মানে এই কন্টেক্সটে দ্বারা সেন্টেন্সটা বোঝাচ্ছে যে যতক্ষণ না আমি আসি তুমি সেখানে অপেক্ষা করো। দিস ইজ এ ক্লজ মেক। আমরা জানি ক্লজের পর সাবজেক্ট বসাইতে হবে, ভার্ব বসাইতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। দেখো কন্টেক্সটের সাথে কত সুন্দরভাবে মিলে যাচ্ছে। 7 নম্বর সেন্টেন্স আমরা লক্ষ্য করব, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত। সিন্স যেহেতু দ্য ওয়াটার অফ দিস বটল ইজ নট পিওর,
যেহেতু এই বোতলে পানিটি বিশুদ্ধ নয়, সিন্স এটা একটি কনজাংশন এবং এই কনজাংশনটি দ্বারা কারণ বোঝাচ্ছে, যে সেন্টেন্সগুলো দ্বারা কারণ বোঝায় পরবর্তী ক্লজটি দ্বারা তার ফলাফল প্রকাশ পায়। Dear learners, look at the board. Since the water of this bottle is not pure, এই বোতলে পানিটি বিশুদ্ধ নয়। এর পূর্বের সেন্টেন্সটিতে বলা হয়েছে we should drink pure water, আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত। তাহলে আমরা কি বোতলের পানিটি পান করতে পারি? করা কি উচিত? অফকোর্স নট। যেহেতু পূর্বের সেন্টেন্সে বলা হয়েছে আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত, যেহেতু এই বোতলের পানিটি বিশুদ্ধ নয়, তার মানে ওই বোতলের পানিটি আমাদের পান করা উচিত নয়। উই শুড নাও ড্রিঙ্ক ইট। Understand? Okay. Next sentence. Trees give us oxygen. বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে থাকে। So, গ্যাপ। দেখো এখানে বলা হচ্ছে সো, তাই, মানে এর মানে হচ্ছে আমাদের কিছু করা উচিত। তাহলে কি করা উচিত? যেহেতু সেটা পজিটিভ সেন্স, ট্রিজ গিভ আস অক্সিজেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, এটা একটা পজিটিভ সেন্স, কারণ এই অক্সিজেনই আমরা বেঁচে থাকি। তাহলে আমাদের এমন কিছু করা উচিত যা থেকে আমরা অক্সিজেন পাব। সুতরাং সেন্টেন্সটি হবে খুবই পজিটিভ। তাহলে আমরা লিখতে পারি, এখানে একটা ফুল সেন্টেন্স লিখতে হবে, দ্যাট উইল বি আ সিম্পল সেন্টেন্স। আমরা জানি আ সিম্পল সেন্টেন্স মাস্ট হ্যাভ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাল ভার্ব। এখানে কোনো কমপ্লেক্স বা কমপ্লেক্স সেন্টেন্স বসানো যাবে না, কারণ এর পূর্ববর্তী সেন্টেন্সে বলা হচ্ছে অক্সিজেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। সুতরাং এখন আমাদের কি করা উচিত? এক বাক্যে সেটা কমপ্লিট করতে হবে। সো উই শুড, অতএব আমাদের উচিত কি করা উচিত? প্লান, বৃক্ষ রোপণ করা, ট্রিজ। Understand? Okay. Then 9 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করুন। ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আস হেলদি এন্ড স্ট্রং। শারীরিক ব্যায়াম আমাদেরকে স্বাস্থ্যবান এবং সবল রাখে। ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, দিস ইজ এ কন্ডিশন, দিস ইজ এ কন্ডিশন কন্ডিশন। এই ইফ দ্বারা একটি কন্ডিশন বোঝাচ্ছে, যদি তুমি নিয়মিত শারীরিক ব্যায়াম করো তাহলে কি হবে? আমরা জানি there are three kinds of conditional sentences. তিন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। এই কন্ডিশনাল সেন্টেন্স আমাদের চেনার উপায় কি? যদি কোনো কনজাংশন ইফ অথবা আনলেস থাকে তাহলে আমরা বুঝবো ওই সেন্টেন্সটি হচ্ছে একটি কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ কন্ডিশনটা হচ্ছে যদি তুমি নিয়মিত শারীরিক ব্যায়াম করো তাহলে কি হবে? এই তিন ধরনের সেন্টেন্সের মধ্যে যেমন তিনটি স্পেসিফিক স্ট্রাকচার রয়েছে। আমরা জানি ইফ প্লাস বি ওয়ান হলে পরবর্তী ক্লজটি সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট হবে। দিস ইজ ফার্স্ট কন্ডিশন অফ সেন্টেন্স। The second condition of sentence, the structure is if ক্লজটিতে যদি B2 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে অপর ক্লজটিতে আমরা সাবজেক্ট বসাবো, উড, শেলের উড, শুড বা উইলের উড বসাবো, তারপর আমরা V1 বসাবো, তারপর বাক্যটি এভাবে কমপ্লিট করব। The third condition of sentence, if ক্লজটিতে হেড প্লাস B3 থাকে
তাহলে আমরা পরবর্তী ক্লাসটি শুরু করব সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস হি প্লাস অবজেক্ট বসে আমরা বাক্যটি কমপ্লিট করব। এবার আসো এই সেন্টেন্সটাকে কমপ্লিটলি সেন্টেন্সের অংশ হিসেবে একটি কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু কি কন্ডিশন এখানে আছে? পূর্ববর্তী সেন্টেন্সে বলা হয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আস হেলদি এন্ড স্ট্রং। শারীরিক ব্যায়াম আমাদেরকে স্বাস্থ্যবান এবং সবল রাখে। যদি তুমি কি ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, যদি তুমি নিয়মিত শারীরিক ব্যায়াম করো তাহলে কি হবে? এবার স্ট্রাকচার ইউ উইল কিপ। আমরা পূর্ববর্তী সেন্টেন্স থেকে কিছু ওয়ার্ড আমরা নিতে পারি। ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইউ উইল কিপ ফিট। তুমি সুস্থ থাকবে। Dear students, the last sentence of the examples, I was too young dash. আমরা জানি গ্যাপের পরে যদি টু থাকে, ইন অর্ডার টু থাকে, তাহলে আমরা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে আমরা বাক্যটি সম্পূর্ণ করতে পারি। ইনফিনিটিভ ফ্রেজ থাকে বলে টু প্লাস V1 প্লাস প্রয়োজনীয় ওয়ার্ড যদি ব্যবহার করা হয় তাহলে এই ফ্রেজটিকে একটি ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়। আমরা লক্ষ্য করব গ্যাপের পূর্বের শব্দ হচ্ছে টু, অর্থাৎ এখানে একটি ইনফিনিটিভ ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। আই ওয়াজ টু ইয়াং, আমি এতই তরুণ ছিলাম, টু সে নো, আমি না করতে পারব না। ডিয়ার স্টুডেন্টস, এইভাবে কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সেন্টেন্সগুলো ভালোভাবে পড়ে সেন্টেন্সের কনটেক্সট বুঝে এবং সেন্টেন্সটিতে ক্লজ ব্যবহার করবো না ফ্রেজ ব্যবহার করবো, প্রথমেই তোমাকে এগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী তোমার ক্লজ বা ফ্রেজ ব্যবহার করে কমপ্লিটিং সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, no more today. Thank you very much. Allah Hafiz.